আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে দুই সেনা প্রধানের মধ্যে কি কথা হয়েছিল, মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে কথা বলার জন্য, পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয়, এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে এবং শুক্রবার রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন, আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পালায়, এই পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় নাই, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণে জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কটা সেনা ক্যাম্প আছে প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না না না, আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার মরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। আর সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি। সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো, 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল, সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য। তার মানে হচ্ছে যে ওই যে পাছারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিয়েছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না 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 আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছেন যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধাবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধাবস্থায় আছি দেশ। এবং আপনাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে, তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকেও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের। এবং এইটাও বলছেন যে আপনাদের দেশে যে 8জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছেন। সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা, এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরির লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া
কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন, বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতেই ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে। আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকে আইনা কথা বলতে হয়েছে। যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বসবে। কারণ হচ্ছে যে যেই হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালায় দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেয়, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদের, আজকে না হোক কালকে সকালে হলে আপনারা আরেকটা পাবেন, রয়ের টোটাল, ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। কারণ ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, 2 জায়গাতে 2টা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, 4 টুকরো হয়ে যাবে বাংলাদেশ। এবং সেটার দিকেই সম্ভবত বাংলাদেশ যাচ্ছে। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, এই 4 দেশের একটা জোট, যেটা মূলত চীনের প্রভাব মোকাবেলা করার জন্য তৈরি হয়েছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো 26শে মে নয়াদিল্লিতে। এটা ছিল কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তাদের 2023 সালের সামিটের পর। এই বৈঠকে কি ডিসিশন হলো, কোয়াডের গুরুত্ব কতটুকু, প্রাসঙ্গিকতা কতটুকু, কোয়াডের সাথে বাংলাদেশের জড়িত হওয়া না হওয়া, এইসব বিষয়ে আজকের লেকচারটা দিচ্ছি। কোয়াড তৈরি হয় 2007 সালে ম্যানিলাতে। সেখানে আসিয়ান রিজিওনাল ফোরাম নামে একটা সামিট হচ্ছিল। সেই সামিটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে, শিনজো আবে তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড কোয়াড গঠন করেন। যদিও নামটা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, শব্দটা এসে শুধু কোয়াড হিসাবে। এটা ঘটে আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময়ই দেখা যায় যে 8টা-10টা শব্দ যদি ওই সংস্থাটার নাম হয়, প্রতিটা শব্দের প্রথম অক্ষর নিয়ে একটা অ্যাব্রিভিয়েশন তৈরি করা হয়। যেমন ন্যাটো, ইউএনও, সার্ক, এরকম অনেক সংগঠন আছে। আবার কিছু কিছু এই কোয়াডের মতো একটু ব্যতিক্রম নাম হিসাবে আসে, যেমন কোয়াডে সিকিউরিটি ডায়ালগের এস আর ডি নাই। কোয়াডে মানে হলো 4 জন। শিনজো আবে তো আমাদের দেশে পরিচিত, জাপানের প্রধানমন্ত্রী, যাকে আততায়ীরা খুন করেছে। শিনজো আবের সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সম্মান করতেন, যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের একজন গুরুত্বপূর্ণ, প্রজ্ঞাবান এবং দক্ষ রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক হিসাবে। এটা আমাদের জানা দরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অনেক নেতা অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। আমরা তো কিছু কিছু নামই বলতে পারি, যেমন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বর্তমানে স্পেনের যিনি প্রধানমন্ত্রী আছেন পেদ্রো সানচেজ। আমরা ঋষি সুনাককেও দেখেছি, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিভাবে, কত আন্তরিকতার সাথে এবং কোন সম্মানের চোখে শেখ হাসিনাকে দেখতেন। এটা বঙ্গবন্ধুর পরে আর বাংলাদেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের এই সৌভাগ্য হয়নি, হওয়ার কথাও না। এগুলো তুলনা করাও আসলে, তুলনাটা করাও হাস্যকর আর কি। আবার অনেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এবং প্রেসিডেন্ট এরশাদের কথা বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে অভ্যর্থনা করেছিলেন। জিয়াউর রহমানকেও করেছেন, আর এরশাদকেও, রিগান সাহেব
করেছেন। তো এইটাকে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু যেই আঙ্গিকের সারা বিশ্বে সমিয় পেতেন সেটার সাথে মেলালে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রিডেটরি আইস আছে। প্রিডেটরি আইস মানে বোঝেন তো, ওই যে ইপটিজিং করে যে ছেলেরা, ওদের চোখগুলা কিসের, মেয়েদের দিকে যখন আমরা তাকাই পুরুষরা, কিংবা দেখবেন যে একটা পুরুষ তার যে যদি পিডোফিলিয়া থাকে তাহলে শিশুদের সাথে সে খুব ভালো আচরণ করে, খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আর সেটাকে তো শিশু মনে করে যে হ্যাঁ এই মানুষটা তো আমার প্রতি খুব সহানুভূতিশীল। প্রেসিডেন্ট এরশাদ আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হোয়াইট হাউসে যে অভ্যর্থনা, ওটাকে ওই দৃষ্টিতেই দেখতে হবে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক একইভাবে তার প্রিডেটরি আই দিয়ে শাহবাজ শরীফ আর অসীম মুনির, তাদের তখনকার সেনা প্রধান পাকিস্তানের, এদেরকে একইভাবে নিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে। এগুলোকে অনেকে যারা বোঝে না বিষয়গুলো আসলে ভেতরের মানে বিশ্ব রাজনীতিতে কোন দেশ কিভাবে আচরণ করে সেগুলোর সম্পর্কে গভীর জানাশোনা না থাকাতে আমরা ওই জিয়াউর রহমান আর এরশাদের হোয়াইট হাউসে অভ্যর্থনাটাকে বড় করে দেখি। আসলে সেটা না। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে কোনো জায়গায় যদি কোনো সামরিক শাসককে পায় খুব দ্রুত তাদের আপন করে নিতে চায়, কারণ সামরিক শাসকরা নানা কারণে এই ধরনের সুপার পাওয়ারদের ব্লু আইড বয় হতে চায়। কারণ হলো যে তারা সাধারণত তাদের দেশের জনগণকে ভয় পায়। কাজে শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সম্মান পেয়েছেন, বঙ্গবন্ধু যে সম্মান পেয়েছেন, সেটা জিয়াউর রহমান আর এরশাদের পক্ষে তো পাওয়া সম্ভব নয়। আবার শেখ হাসিনাকে তো হোয়াইট হাউসে অভ্যর্থনা দিবে না, আমরা তো বর্তমান অবস্থানগুলো জানি। শেখ হাসিনা হলো তাদের কাছে একটা ভয়ানক ব্যাপার। একটা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের একজন প্রধানমন্ত্রী যে এদের কাছে কতটা ভয়ের ব্যাপার, এটা তো আমাদের এখন আর অজানা নাই। যা হোক, এই শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এই শিনজো আবের উদ্যোগে কোয়াড গঠিত হয়েছিল 2007 সালে। জাপানের কিন্তু চীনের সাথে অনেক ধরনের সমস্যা আছে এখনো। ইস্ট চায়না সি, যেটা পূর্ব চীন সাগরের অনেক দ্বীপ সীমানা, এগুলো নিয়ে জাপানের সাথে চীনের বিরোধ আছে। তাছাড়া চীনের স্মৃতিতে জাপান অত্যন্ত ভয়ানক, বিশেষ করে 1930-এর দশকে, 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত চীনে জাপান যেই ধরনের দখল অত্যাচার চালিয়েছে সেগুলা চীনের স্মৃতিতে আছে। ফলে এই দুটো দেশের সম্পর্ক কখনো আর স্বাভাবিক হয়নি। ইন্টারেস্টিংলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, সেখানে কিন্তু চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এরা কিন্তু আবার মিত্র শক্তি ছিল, আর এদের বিরোধী শক্তি ছিল জাপান, জার্মানি, এই দেশগুলো, ইটালি। সুতরাং জাপান তো একটা বড় অর্থনৈতিক পরাশক্তি সারা পৃথিবীতে। কিছুদিন আগেও জাপানের অর্থনীতি ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বর্তমানে যদিও তা না, বর্তমানে চীন, ভারত, এরা জাপানের চেয়ে এদের অর্থনীতি বড় হয়ে গেছে। এই জাপানের কাছে সুপ্ত বা প্রকাশিত একটা বাসনা চীনকে এক ধরনের মোকাবেলা করা, ঠিক যুদ্ধ করা নয়। ভারতেরও এই ধরনের স্বার্থ আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে লুপে নিয়েছে। আর অস্ট্রেলিয়া সম্মানিত বোধ করেছে। অস্ট্রেলিয়া তো কানাডার মতো একটা রাষ্ট্র, মানে ধনে, মানে সম্পদে, আয়তনে কানাডা একটু বড়, অস্ট্রেলিয়া একটু ছোট। এই 4 দেশ ওই সংগঠনটা গঠন করে, কোয়াড। এর মূল উদ্দেশ্য ছিল চীনকে মোকাবেলা করা। কিন্তু এটা 2007 সালে গঠিত হলেও 2017, প্রায় 10 বছর এটার তেমন কোনো কার্যক্রম ছিল না, এটা মরে গেছে এমনও ভাবা হতো। 2017 সালে অনেকগুলো ঘটনা ঘটে। ঘটনা ঘটার পরে আবার কোয়াডকে পুনরুজ্জীবিত করা হয়। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল দোকলামে, অর্থাৎ যে ভুটানের কাছাকাছি দোকলামে চীন আর ভারতের মধ্যে সীমান্ত বিরোধ বা সংঘর্ষ, আমরা এটা জানি যা হয়েছিল। সেটার পরে আরো কিছু ঘটনা আছে। কোয়াডকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হয় এবং তারপরে কিন্তু 6টা সামিট হয় কোয়াডের, অর্থাৎ এই 4 দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টদের মিটিং হয়। শেষটা হয়েছিল 2023 সালে উইলমিংটনে, যুক্তরাষ্ট্রের দিলাওয়ার স্টেটে। জো বাইডেন সেটার হোস্ট ছিলেন, নরেন্দ্র মোদী সেটাতে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। এই 2023 সালের এই সামিটটা হয়েছিল কারণ জো বাইডেনেরও খুব আগ্রহ ছিল কোয়াড নিয়ে। জো বাইডেন এই মরমর প্রথম, মানে নাম্বার 1 সুপার পাওয়ার হিসাবে তো আমেরিকা মরমর, এইটাকে নানানভাবে শক্তিশালী করতে চেয়েছিলেন। তারপরে রাশিয়া ইউক্রেন দখল করলো। এই সময় তারা 4টা মিটিং করলো, 2023 সালে শেষ হলো। তারপরে আবার পরের সামিটটা হওয়ার কথা ছিল ভারতে।
কিন্তু এই সামিটটা আর এতদিন হয়নি। এর কারণ হলো যে যখন ট্রাম্প আবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন, ট্রাম্পের প্রথমে ইচ্ছা ছিল যে উনি আন্তর্জাতিক ইস্যুগুলোতে তেমন জড়িত হবেন না। আমরা দেখেছি তিনি তার গোয়েন্দা সংস্থাগুলোর যে ডাইরেক্টর তুলসী গাবার্ডকে দিয়ে উনি বাহরাইনে একটা বক্তৃতা দিলেন যে আমেরিকা কোথাও আর সরকার পরিবর্তন এগুলোতে আমেরিকা ইনভলভ হবে না, যেমন তারা আফগানিস্তানে, ইরাকে, লিবিয়ায় হয়েছিল। পরবর্তীতে অবশ্য সেসব তো থাকে নাই। জো বাইডেন বাংলাদেশের সরকার পরিবর্তন করার পর তো ট্রাম্প সেখান থেকে বড় কিছু করেনি, একই নীতি মেনে চলছেন। আর তারপরে ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেন, কথার হুমকি। তারপরে পাকিস্তানের একটু আগে যেটা বলেছিলাম যে প্রেসিডেন্ট এবং একই সাথে সেনা প্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিলেন। এটাও খুবই লজ্জাজনক বিষয়, যদি সেনা প্রধান আর প্রধানমন্ত্রীকে একই দেশের একসাথে দাওয়াত দেওয়া হয়। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। যে দেশের সেনা প্রধান, মানে যেই দেশের প্রধানমন্ত্রী আর সেনা প্রধানকে একসাথে দাওয়াত দিল সেই দেশের প্রধানমন্ত্রীর জন্য। কিন্তু পাকিস্তান তো এমনই একটা দেশ। এইসব কারণে সামিটটা হয় নাই, এবং না হওয়ার পরও এখন 2026 সালের মে মাসে এসে তাদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হলো। আশা করা যাচ্ছে ভবিষ্যতে সামিটটাও হবে। এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমরা যেটা দেখলাম যে কোয়াডের এই 4টা দেশের যেটা গর্ব তাদের, তারা সেটা বারবার বলছিলেন যে, বিশেষ করে ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে, এই 4 পররাষ্ট্রমন্ত্রীর যেটা প্রেস কনফারেন্স হয়েছিল সেটা আমরা দেখলাম যে তারা অত্যন্ত গর্ববোধ করেন যে 4টাই কিন্তু ডেমোক্রেসি, অর্থাৎ যেটা তো চীন বলতে পারবে না। তো এই ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে তাদের একটা তো মূল্যবোধগত মিল আছে। আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে যে বিশেষ করে অস্ট্রেলিয়া বা কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তারা প্রচন্ড চায়। ভারত ইকুয়াল পার্টনার হিসাবে চায়, বাট অন্য যারা আছে এই কোয়াডে 2 জন, তাদের অবশ্য তারা এমনিতেও মার্কিন এলাই, সেটা একটা জিনিস চোখে পড়েছে। আর তারা যে ডিসিশনগুলো নিলেন তার মধ্যে 2-3টা প্রণিধানযোগ্য। একটা হলো যে তারা এই ইন্দো প্যাসিফিক এরিয়ায় তারা সার্ভিলেন্স বাড়াবেন, ম্যারিটাইম সার্ভিলেন্স। এটা কি রকম? এটা হলো যে এইখান দিয়ে যেসব জাহাজ চলে, সেটা তো যুদ্ধ জাহাজও হতে পারে বিভিন্ন দেশের, ফ্রি ওয়াটারওয়েতে বাণিজ্যিক জাহাজ, এগুলোর উপর সার্ভিলেন্স যদি তারা কোঅপারেশন করে তাহলে স্যাটেলাইট থেকে তারা অনেক ছবি টবি তুলবেন, দেখবেন। একটা তাদের ডেটা তৈরি হবে, ডেটাবেস তৈরি হবে, এখান থেকে তারা ইনফরমেশন সংগ্রহ করবেন, কাজে লাগাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারা নিয়েছেন যে তারা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে যে ইদানিং এত কথা শোনা যায়, এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালে তারা নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবেন যাতে চীনের উপর থেকে এর নির্ভরশীলতা কমানো যায়। রেয়ার আর্থ ম্যাটেরিয়ালটা সংক্ষেপে যদি এটা বলি যে এটা হলো যে আমরা তো জানি যে মৌলিক পদার্থ আছে প্রকৃতিতে, এখন 118টা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন সংখ্যাটা কম ছিল। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে 17টাকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলা হয়। এর মধ্যে 2টো অত্যন্ত দামি, একটার নাম হলো নিওডিমিয়াম, আর একটার নাম হলো প্রাসিওডিমিয়াম, 2টা ডিমিয়াম। এরকম অনেকগুলো আছে, 17টা। এই যে দুটার নাম বললাম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম, এরা অত্যন্ত দামি। এগুলো দিয়ে মূলত খুব শক্তিশালী চুম্বক তৈরি করা যায়। এরা এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলা ইলেকট্রনিক শিল্পে, মিসাইল, ড্রোন শিল্পে, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পে, এমনকি কিছু কিছু চিকিৎসা সামগ্রীতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ আধুনিক সভ্যতা এদের উপর প্রায় ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াতে আবার এই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি গ্রো করেছে চায়না আবার এই যে দুটোর নাম বললাম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়ামে সমৃদ্ধ। তো এইখানে তারা সহযোগিতা করবেন কিভাবে, মানে মূল উদ্দেশ্যটা হলো যে কোনো একক দেশের উপরে এই দ্রব্যগুলোর উপর যাতে তাদের নির্ভরশীল হতে না হয়। তারপরে আরেকটা হলো তাদের এনার্জি সিকিউরিটির কথা বললেন, সেটা তো আমরা জানি, এনার্জি সিকিউরিটি নিয়ে সারা পৃথিবীতে কথা হয়। এটা ছিল মূলত তাদের সহযোগিতার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর জয়েন্ট স্টেটমেন্টে তারা অনেক কথা বললেন, হরমুজ প্রণালীর কথা বললেন, সেটা তাদের টোল ফ্রি থাকে, সেটা যাতে উন্মুক্ত থাকে। তারা মিয়ানমারে যে কনফ্লিক্ট হচ্ছে, অভ্যন্তরীণ সংঘর্ষ, সেটার বিরুদ্ধে কনসার্ন দিলেন। তারপরে তারা উত্তর কোরিয়ার ব্যাপারেও যথেষ্ট কনসার্ন তারা ব্যক্ত করলেন, যে তারা উত্তর কোরিয়া যে পারমাণবিক কিংবা মিসাইল ইন্ডাস্ট্রিতে অনেক উন্নত করেছে সেটার বিরুদ্ধে তারা কথা বললেন। আর যেই দেশকে উদ্দেশ্য করে কোয়াড, চীনের নাম তারা সেখানে নেননি, কিন্তু ওই একটু আগে তো পূর্ব চীন সাগরের কথা বললাম, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে সাউথ
চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগর সেটার কথা বলেছে। দক্ষিণ চীন সাগর তো একটা চীন মনে করে যে দক্ষিণ চীন সাগরের ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত সেটা চীনের সভেরিন ডিসিশন মেকিং প্রসেসের অংশ, এটা চীন মনে করে। দক্ষিণ চীন সাগরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে সেখানে কিছু বলার নাই, তবুও তারা বলে মূলত এই দক্ষিণ চীন সাগরের অনেক দ্বীপ, অনেক কোস্ট লাইন, এগুলো নিয়ে মূলত ফিলিপাইন, তারপরে মালয়েশিয়া, এই দুই দেশের সাথে ভিয়েতনাম, এদের সাথে চীনের অনেক বিরোধ আছে। কিন্তু তারপরে চীনও কিন্তু দক্ষিণ চীন সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যাপারে চীনও একমত। এই দক্ষিণ চীন সাগরের বিষয়ে যে বিরোধ, এটা চীন এবং স্থানীয় দেশগুলোর মধ্যে, এইটাকে মূলত যুক্তরাষ্ট্র এটার উপর খবরদারি করতে চায়, যদিও যুক্তরাষ্ট্র বহু দূরের দেশ। এইখান থেকে চীনকে কিছু কড়া কথাবার্তা বলা হয়েছে, বাট ইনডাইরেক্টলি, যে তারা দক্ষিণ চীন সাগরে কোনো ধরনের শক্তি প্রয়োগ, তারা শক্তি যেভাবে লেখে আর কি কূটনীতিতে, শক্তি প্রয়োগের বিরুদ্ধে তারা কনসার্ন জানিয়েছে। অর্থাৎ দক্ষিণ চীন সাগরে চীন যেন কোনো শক্তি প্রয়োগ করে কিছু না করে, কারণ কোন একটা দ্বীপ দখল করতে হলে শক্তি প্রয়োগ করতে হবে, যেটা হয়তো ফিলিপাইন দাবি করে, এইরকম আর। মূলত এগুলো আলোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে আলোচনা হয়েছে, যেটা পৃথিবীর যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনারই অংশ, সেটা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে ভারতে যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো, সেটার নাম ধরে বলা হয়েছে, পাকিস্তানের নাম নেয়নি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একেবারে একজোটে কথা বলেছেন, নিন্দা করেছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের যে জঙ্গিরা, যারা এখন বাংলাদেশ মূলত ডিফ্যাক্টো শাসক 24-এর জঙ্গি উত্থানের পরে, এবং বাংলাদেশের মানুষ যে জঙ্গিবাদকে এত ভালোবাসে, এখানে আমি যেটা বলতে চাই, দেখুন, পৃথিবীতে যে কোনো জোট যদি কথা বলে, সেটা যদি 3-4টা মুসলমান দেশের জোটও হয়, এই জঙ্গিদের বিরুদ্ধে তাদের কথা বলতেই হয়। অর্থাৎ জঙ্গিদের পক্ষে নরম কথা কিন্তু কোনো অংশ বলে না। সুতরাং আমরা যারা জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী শাসন দেখি, তাদের জন্য আসলে কোনো ধরনের সুখবর পৃথিবীর কোথাও নাই। এইগুলো মোটামুটি তাদের ডিসিশন, এবং মনে হচ্ছে কোয়াড আবার শক্তিশালী করার চেষ্টা করবে। এই সংস্থার কোনো সেক্রেটারিয়েট নাই, কিছু নাই, এটা এখনো বিভিন্ন মিটিং এর মাধ্যমে সীমাবদ্ধ আছে। আর তবে কোয়াডকে যে চীন মোকাবেলা হিসাবে দেখা হয়, সেখানে একটু আমাদের চিন্তা করার ব্যাপার আছে। যে এটা ঠিক আছে, ন্যাটো করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য, চীনকে মোকাবেলা করার জন্য তো আসলে ওই ধরনের কোনো হুমকি নাই। সোভিয়েত ইউনিয়নের একটা হুমকি ছিল, আদর্শবাদী হুমকি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ মনে করতো যে যদি কমিউনিস্ট মতো হয়ে যায়, তাদের দেশগুলো যদি কমিউনিস্টরা টেক ওভার করে, সেটা তারা তাদের স্বার্থের পরিপন্থী ভাবতো, সেই জন্য তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটা আদর্শবাদী জোট ছিল। কিন্তু চীন তো আসলে পশ্চিমা বিশ্বের জন্য সেই ধরনের হুমকি না। চীনের যে রাজনৈতিক অভ্যন্তরীণ পলিটিক্যাল সিস্টেম, এটা তো পশ্চিমাদের কাছে, সারা পৃথিবীর কারো কাছে এটা তেমন কোনো আপিল নাই। আর চীন তো মোটামুটি একটা মিক্সড বা মার্কেট ইকোনমি চালায়, অর্থাৎ বাজার অর্থনীতিতেই চীন চলে এখন মোটামুটি। সেই ক্ষেত্রে আদর্শিকভাবে তো আসলে চীনকে ওই রকম শত্রু হিসাবে গণ্য করার কিছু নাই দেখেই এই কোয়াডের মতো সংগঠন আসলে খুব বেশি শক্তিশালী হবে না, আমি যেটা মনে করি। এভাবেই চলবে একটা রাজনৈতিক রেটরিক হিসাবে। আবার চ্যালেঞ্জও আছে। ভারত তো আবার ব্রিক্সের সদস্য, ব্রিক্সের লিডিং সদস্য, তাই না? চীন, রাশিয়া, এরপরেই তো ভারত। তো ব্রিক্সকে যদি একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে হয়, যেটা আশা করা হয় যে ব্রিক্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারেন্সি, ডলারের আধিপত্য, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যে ডলারের আধিপত্য, সেইটাকে পরাজিত করা যদি ব্রিক্সের উদ্দেশ্য হয়, তো সেখানে তো আসলে এই কোয়াড তো আবার তার বিপরীত স্রোত। তা আমার মনে হয় ভবিষ্যতে চীন, ভারত, এই রাষ্ট্রগুলো অনেক দূর তাদের সম্পর্ক মিটিয়ে ফেলবে। মিটিয়ে না ফেললেও আসলে এদের মধ্যে সামরিক সংঘাত, এগুলো ইন্টেলেকচুয়াল পর্যায়ে কিংবা একাডেমিক পর্যায়ে আছে। প্র্যাকটিক্যালি এটা কত দূর হবে? আর সাধারণত চীন একবার ভারত আক্রমণ করেছিল 1962 সালে, চীন তিব্বত দখল করেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড চীনের কিন্তু একটা ডিক্লেয়ার্ড নীতি আছে। সেই নীতিটা মোটামুটি সংক্ষেপে এটা বলা যায় যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ছাড়া পৃথিবীর আর কোথাও চীনের কোনো মিলিটারি ইন্টারেস্ট নাই, অর্থাৎ অন্য কোথাও যুদ্ধ করা, কোনো দেশ দখল করা, এইটা চীনের নীতির অংশ না। এবং চীন সেটা কিন্তু খরিক অর্থে মেনেও চলছে। চীন এটা খুব সতর্কতার সাথে মেনে চলে। চীনের ডমিনেন্স হলো ইকোনমির মাধ্যমে, তারা টাকা, তাদের প্রচুর টাকা আছে, বিভিন্ন দেশকে টাকা ধার দেয়, সেই সব দেশের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে, এইভাবে চীন ডমিনেট করার চেষ্টা করছে, যেটা কিন্তু ওয়াইজার। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেষ্টা করে, তার চেয়ে কিন্তু চীনেরটা ওয়াইজার এবং মোর ইফেক্টিভ। সেটা প্র্যাকটিক্যালি কন্টেইন করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তো অভ্যন্তরীণভাবে তাদের ইন্ডাস্ট্রি, তাদের
যে অভ্যন্তরীণ দুর্নীতি হয়, যে সামরিক ইন্ডাস্ট্রিগুলোতে অর্থাৎ শিল্প কলকারখানা যেখানে সবকিছু প্রাইভেট সেক্টর তৈরি করে, সে আমরা যেটা দেখি এই যে মিসাইল, হ্যাঁ, ইরান একটা ড্রোন মারে যেটার দাম হলো $50,000, আর সেইটাকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা মিসাইল ছোঁড়ে সেটার দাম হয় কত, 4 মিলিয়ন, 2 মিলিয়ন এইরকম। কিন্তু 4 মিলিয়ন সেটা দামটা কেন, ওই যে প্রাইভেট কোম্পানি যেটা তৈরি করে তারা আবার ওইখানে প্রচুর লাভ গ্রহণ করে এবং এখানে অনেক ধরনের কমিশন হয় যারা এই ব্যবসাগুলো দেয়। ওটা যে 4 মিলিয়ন দাম তা না, ওইটা হয়তো মানে ইরানেরটা যদি $50,000 হয়, ওটা হয়তো $2 লাখ ওইটার দাম, কিন্তু ওটাকে $40 লাখ করে ফেলা হয় করাপশনের মাধ্যমে, ইনডাইরেক্ট ডাইরেক্ট করাপশনের মাধ্যমে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের এই অভ্যন্তরীণ ত্রুটি যদি সংশোধন না করে এবং শুধু অন্য দেশে যুদ্ধ হবে সেই জন্য তারা অস্ত্র তৈরি করবে, অন্য দেশ যুদ্ধ নাও তো করতে পারে, তাই এই জন্য তারা সারা পৃথিবীতে যুদ্ধ জিয়ে রাখতে চায়। কিন্তু এটা তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া। এই অস্বাভাবিক প্রক্রিয়া 70 বছর তারা সারা বিশ্বে 1 নম্বর শক্তি হিসাবে ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা তো ধীরে ধীরে মানুষ ভেঙে ফেলবে, এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে। সেই দিক থেকে আসলে চীনকে মোকাবেলা করা যুদ্ধ করে, এবং ভারত চীনের যে টানাপড়েন, এটাও আমি মনে করি যে দুই দেশেরই, চীনের ভারতের, তাদেরও উচ্চ স্তরে রাজনৈতিক প্রজ্ঞার অভাব। এটা শুনে অনেকে হাসবে যে এত বড় বড় জায়গায় রিসার্চ হয়, রাজনৈতিক প্রজ্ঞার অভাব কিভাবে হয়? না, আসলে প্রজ্ঞারই অভাব। কারণ হলো যারা রাষ্ট্র চালায়, সেই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা তো কয়েকশো বছর ধরে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বা আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি বিজ্ঞান, যেটা পলিটিক্যাল সায়েন্স, এইসব বই পড়ে বা এইসব বই যারা পড়ায় তাদের দ্বারা শিক্ষিত হয়। ফলে এই শিক্ষাগুলোর মধ্যে একটা কূপমণ্ডকতা আছে, একটা সীমাবদ্ধতা আছে। এর বাইরে প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে রাষ্ট্রনায়ক হচ্ছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছে, এর সংখ্যা খুব কম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আরো কম। যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোয়াড দিয়ে চীনকে মোকাবেলা করা, সিকিউরিটি ডায়ালগ করা, এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত একটা ধারণা। সেজন্য দেখা যায় যে এদের মধ্যে হচ্ছে যে কোনো সংগঠন করলে সেটা কিন্তু হয়ে যায়, অর্থাৎ আলটিমেটলি ইকোনমিক কোঅপারেশনে টার্ন করে, যেটা কোয়াডেও কিছু এই চিহ্নটা আছে আর কি। তারপরও একটা সাইকোলজিক্যাল টানাপোড়েন রক্ষা করার জন্য, যার যার নেতিবাচক সাইকোলজিকে ফিট করার জন্য কোয়াড এই 4টা দেশের জন্যই হয়তো আরো তাদের কাছে ওইভাবে এটা প্রাসঙ্গিক, তারা এই মিটিংগুলো করে যাবে। চীনও একটু টেনশন করবে, কিন্তু প্রকৃতপক্ষে এর বাইরে কোয়াডের গিয়ে কিছু করার সম্ভাবনা অন্তত আমি দেখি না। শেষ করি কোয়াড আর বাংলাদেশ এই বিষয়ের উপর। বাংলাদেশের উপর একটা পরোক্ষ চাপ ছিল, এখনো হয়তো আছে কোয়াডে যোগদানের জন্য। 2021 সালে খুব সম্ভবত চীনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে, সে পাবলিকলি বলেছিল যে বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় চীনের সাথে তার সম্পর্কের অবনতি হবে। সে একেবারে হুমকির সাথে কথাটা বলেছিল। তো তখন আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই রাষ্ট্রদূতকে ধমক দিয়ে অনেকটা উনি ক্ষমা চাইছিলেন, আসলে বুঝি নাই আমি, এই জন্য টেলিভিশনে বলে ফেলেছি, এরকম একটা কথা বলেছিলেন। কোয়াডের সাথে বাংলাদেশ কোয়াডের প্রতি অন্তত সহানুভূতিশীল হোক, এটা তো তারা চাইবেই, এটা যে কোনো সংগঠন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালে জাপান সফর করেছিলেন। সেই জাপান সফরে উনি অবশ্য কোয়াডের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে তারা সবাই ফ্রি ইন্দো প্যাসিফিক চান, অর্থাৎ ইন্দো প্যাসিফিকের জাহাজ লাইনগুলো যেন উন্মুক্ত থাকে, অর্থাৎ চীনকে উদ্দেশ্য করে এই কথা বলা। তো প্রধানমন্ত্রীর ওই স্টেটমেন্টটা অনেকটা কোয়াডের ফেভারেই ছিল। আর আসলে আমাদের সরাসরি এই কোয়াডে যোগ দেওয়ার কোনো অর্থ নাই, থাকবেও না, কারণ এখানে তো 4টা দেশ না, এরকম অনেক দেশ আছে, সবাই তো আর কোয়াডে যোগ দিবে না। শেখ হাসিনার যে বৈদেশিক নীতি ছিল রাষ্ট্রনায়কের পর্যায় থেকে বা ওনার পর্যায় থেকে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং ওটাই আমাদের জন্য সঠিক পথ, এইটা এখন একেবারে প্রমাণিত হয়ে গেছে। আমাদের যেটা সমস্যা ছিল সেটা হলো যে ফাংশনাল লেভেলে আমাদের যেহেতু পররাষ্ট্র মন্ত্রীগুলার দক্ষতা ছিল না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতা আরো কম, ফলে আমাদের যে পরিমাণ এঙ্গেজড হওয়ার দরকার ছিল আলাপ আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাদের সাথে যে ধরনের অন্তত কূটনৈতিক শিষ্টাচার দক্ষতা দেখানোর দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। এগুলার ফলাফল আমরা সবাই জানি।
ভবিষ্যতে আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো করে দেখতে হবে, এবং আমাদের কূটনৈতিক সক্ষমতা বাড়ানো ছাড়া আসলে বাংলাদেশের সামনে কিন্তু কোনো রাস্তা নাই, বিশেষ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সামনে। আর মুক্তিযুদ্ধ বিরোধী যেটা বাংলাদেশ, ওরা সবসময় ট্রানজ্যাকশনাল ওয়েতে ক্ষমতা থাকবে, যেটা আমরা 24-এর জঙ্গি কোয়ালিশন, ইউনুস এবং বর্তমানে তারেক রহমান সরকারকে দেখছি যে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশন নিয়ে টিকে থাকতে চাওয়া সরকার। এগুলো এখানে কোনো আসলে আর কোনো ব্যাখ্যা এগুলার নাই। যেই বাণিজ্য চুক্তি যেটা করেছে ইউনুস, এটা এমনও হতে পারে যে তারেক রহমানই বলছে যে আপনি করে দিয়ে যান, কারণ আমি করলে তো আমার তো লজ্জা লাগবে, আমি তো একটা ইলেকশনের মাধ্যমে আসবো, এইরকমও হতে পারে এখন যেটা সবকিছু দেখে শুনে মনে হচ্ছে। তো বিদেশি শক্তির ছত্রছায়ায় ক্ষমতা থাকা সরকারের জন্য বিপদ অনেক, সেটা তারেক রহমানের সরকার ফেস করবেন। আবার জঙ্গি মৌলবাদীরা একটা মিথ্যা অপবাদ দিত যে ভারতের প্রোটেকশনে আওয়ামী লীগের সরকার টিকে আছে, সেটা সত্য না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা জানেন বা তাকে যদি স্টাডি করেন, দেখবেন যে তিনি কিন্তু স্ট্রং, তার জাতীয়তাবাদী পজিশন নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় টিকেছিলেন এবং ক্ষমতা থেকে সরে গেছেন। সুতরাং কোয়াডর যা হোক আর যাই হোক, শেখ হাসিনার নীতি একমাত্র এখন পর্যন্ত বেস্ট নীতি আমাদের জন্য, কিন্তু সেগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়ানো ছাড়া আমাদের জন্য অতীতে যেই বিপদ আমরা দেখেছি সেই বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি। আসলে আপনি শুরুতে একটা কথা বলেছেন যে এই দেশের মানুষের বিনোদনের জায়গা নেই, তারা ছুটি পেলে বাড়িতে যায়, কিন্তু মানুষ ছুটি পেলে বাড়ির বাইরে যাওয়ার কথা। কিন্তু এরা তাদের জীবন যুদ্ধে এতই ব্যস্ত থাকে যে, এতই তটস্থ থাকে যে, এতই বিপদে থাকে যে তাদের গ্রামের, তার জন্য আমাদের দেশে এটা নাম দিয়েছে নারীর টানে বাড়ি ফেরা। আসলে এটা হওয়ার কথা ছিল না। কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন যে সব সরকারের আমলে সব সময় আমরা দেখেছি বাড়ি ফেরাটা খুব কঠিন হয়ে যায়, কারণ বাংলাদেশের এই 2.5-3 কোটি মানুষ একটি শহরে বাস করে। এতগুলো মানুষ দিনে আসলে দেশে ফিরে যাওয়ার মতো যানবাহন আমাদের দেশে নেই। তার উপর তাদের কষ্ট, কত যে কষ্ট সেটা কল্পনাতীত। আমরা যারা জানি, আমি তো 10-12 বছর হয় বাড়িতেই থাকবো, না হয় ঢাকাতেই থাকবো। আমি এই ভিড়ের মধ্যে আসা যাওয়া ইচ্ছা থাকলেও আমরা করতে পারি নাই। আরেকটা অদ্ভুত কথা বলেছেন, যেটা এই সত্য এই দেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক বা আমাদের নেতারা স্বীকার করবেন না। সেটা হচ্ছে যে এই দেশের কিছু মানুষ ঈদে বাড়ি যায়, সে যে ভালো আছে, তার ইনকাম ভালো, সেই জন্য সে যায় দেখার, লোক দেখানোর জন্য। বিশেষ করে এই কোরবানির ঈদে, বিশেষ করে যেটাকে আমরা গরুর ঈদ বলি, কোরবানির ঈদ বলি, এটাতে আরো বেশি যায়। যাই হোক, সেটা ভিন্ন কারণ, কে কি কারণে যায় আমরা সেদিকে যাচ্ছি না। দুর্ভোগটা আমাদের আসলে এখনো স্বাভাবিক হলো না। এইবারও যেটা ঘটেছে, আমি যতদূর জানি সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটেছে, এইবার রেল অনেক টাকা থেকে বঞ্চিত হয়েছে তাদের সিস্টেমের কারণে। মানুষের কষ্ট হয়েছে, আবার রেলের পকেটে টাকা ঢুকে নেয়, টাকা ঢুকেছে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত চাকরি করে, টিটিসি থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে সরকারি কর্মচারী, কর্মকর্তা, তাদের পকেটে অনেক টাকা ঢুকেছে, আমাদের রাজস্ব বঞ্চিত হয়েছে। এটাও কিন্তু একটা দিক যেটা আমরা খেয়াল করি না, বা এটা আমরা আলোচনা আনতে চাই না। যাই হোক, আমরা চাই মানুষ কম কষ্টে তাদের ঈদে যাক, তাদের পরিবার পরিজনের সাথে মিশুক, তাদের ধর্মীয় দিনটি উদযাপন করুক। আমরা এটাও চাই ভালোভাবে পালন করুক। কিন্তু অনেক কষ্ট হয়েছে এইবারে, যে আপনি যাদের দেখালেন যে নারীরা কিভাবে রেলের বগিতে ওঠা যে কত কঠিন, এটা আমরা যারা উঠেছি তারা জানি, এটা সহজ কাজ না। কিন্তু এই যে রেলের উপরে সাধারণ মানুষ কিন্তু উঠতে পারবে না, এবং এটা যে কত ভয়াবহ জার্নি, এটা চিন্তার অতীত। কিন্তু ওই যে আমাদের একটা গল্প আছে, আমাদের জামালপুরে এইভাবে বলে, আপনাদের এলাকায় ওই গল্প আছে হয়তো অন্যভাবে। সেটা হলো যে কয়টা চর খাইতে পারবি, থাবরা যদি দেই গালে, একটা কি দুইটা, যদি হাত পা বেঁধে চড়ায়, তাহলে যত ইচ্ছা দাও। তা আমাদের দেশের মানুষ বিপদে আছে, কি করবে তারা? প্রয়োজন কোন আইন মানে না, যার জন্য তারা বেআইনি কাজটা করে। আগে কিন্তু রেলের উপরে তার ঝোলানো থাকতো এইভাবে, যে রেলের বগিতে উঠবেন না, ছাদে উঠবেন না, রেলের বগি কোচের ছাদে উঠবেন না, এটা অপরাধ, এবং ব্যবস্থা থাকতো যাতে উঠতে না পারে। এখন আমি জানি না এটা কিভাবে কি করতেছে তারা। আমাদের সরকারগুলো কখনোই তাদের ব্যর্থতা স্বীকার করে না, সাহস পায় না, কিন্তু সবাই জানে ব্যর্থ। তো আমার মনে হয় ব্যর্থতা যদি স্বীকার করতো তাহলে আরো ভালো হতো, তাহলেও সমস্যাটা সমাধান হতো। আপনি যদি সমস্যাই না বলেন, সমাধানটা হবে কেমনে? যেমন গরুর হাট নিয়ে বক্তব্য দিল, মন্ত্রী দিল এক বক্তব্য, তারপর বিএনপি এবং মেয়র ঢাকা উত্তরে মেয়র দিল আরেক বক্তব্য,
মন্ত্রী বলতেছে আমাদের সাথে কথাই ছিল না ওইখানে বসার, এটা উত্তরের মেয়র জানে। আবার মেয়র বলতেছে উনি কিছু জানেন না, বিএনপির নেতারা জানে। আবার দুর্ভাগ্য হলো যে লোকটার নাম নাকি শেখ ফরিদ। যাকে ফোন করেছে ওনার নাম হলো শেখ ফরিদ, আমার নামের ইজ্জতটাই মেরে দিছে। যাই হোক, একটু পজিটিভ হলে একটু ভালো লাগতো। যাই হোক, কিন্তু এটা নেগেটিভ। তো এই একে ফোন দিয়েছে। আবার আবার বিএনপির আরেক বড় নেতা যখন দেখলো ফেসে গেল, তখন তিনি বললেন যেটা আপাতত বৃষ্টির কারণে সেইখানে গিয়েছিল, হাট বসায় নাই। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলতেছে যে না, তার হাট বসিয়ে ফেলেছে। আমরা ভিডিওতে যা দেখেছি, নিউজে যা দেখেছি, পুরোপুরি হাট বসিয়ে ফেলেছে। কিন্তু সরকারের চাপে, মিডিয়ার চাপে, তার জন্য তারা এখন ভিন্ন কথা বলতেছে। কিন্তু আসলে তো আকাশে চাঁদ উঠে গেছে, সবাই দেখেছে গেছেন এখানে কি হয়েছে বা হয়নি। আপনি তো আপনার মতো এরকম সবাই সাহস পায় না, কারণ কথাগুলো হয়ে যায় প্রথা বিরোধী, তার জন্য সবাই এই ঝুঁকি নিতে চায় না। আজকাল মানুষ তো শুধু স্রোতের পক্ষের কথা শুনতে চায়, কিন্তু যারা সমাজ পরিবর্তন করতে চায়, যারা এই সমাজকে আরো অ্যাডভান্স দেখতে চায়, তারা তো শুধুমাত্র স্রোতের পক্ষে বলবে না, স্রোতের বিপরীতেই বলবে। স্রোতের বিপরীতে অল ক্রিটিক্স আর নট এনিমিজ, এই জিনিসটা বুঝতে হবে। এটা মানুষ বুঝে না। মানুষ মনে করে ক্রিটিক মানেই শত্রু, দেশের, ধর্মের, সমাজের, রাষ্ট্রের। আসলে তা না। ক্রিটিকের কাজ কি? একজন সমালোচক, আমরা যারা সমালোচনা করি, এটা আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কাছ থেকে শিখেছি। তিনি বলেছিলেন, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সাথে যদি আমার পরিচয় না হতো, তার ফিলোসফি যদি আমি না বুঝতাম, তাহলে হয়তো আমি সরাসরি রাজনীতিতেই সম্পৃক্ত থাকতাম বহু আগেই। সরাসরি কোনো দলের পদে থাকতাম, বড় পদে, অথবা সরাসরি কোনো নির্বাচিত কোনো ছোট বড় একটা কিছু হইতাম। কিন্তু তার কাছ থেকে শিখেছি, তিনি বলেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করতে পারে সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর উপকার করে রাজনীতিবিদ, কোনো সন্দেহ নাই, এটা তিনি বলেছিলেন। কিন্তু তার চেয়েও বেশি কাজ করে একজন সমালোচক। একজন নেতা একটি দেশকে উপকার করতে পারবে, সমাজকে, রাষ্ট্রের, কিন্তু একজন সমালোচক একটা জাতির উপকার করতে হবে, পৃথিবীর উপকার করতে। একজন সমালোচকের কাজ আরো অনেক বেশি। এটা যেদিন বুঝেছি, সেদিন থেকে সমালোচক হিসেবে নিজে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমার সমালোচনার ধরন, আমার সমালোচনার পদ্ধতি কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার সমালোচনা আমি এই জন্য করি যে সমাজের, রাষ্ট্রের, মানুষের, পৃথিবীর কল্যাণ হোক, সেই জন্যই সমালোচনা করি। মানুষ আমাকে ভুল বুঝে। যেমন এই যে দেখেন, উজু করতে 10 টাকা লাগতেছে, গরুর হাটে যে সমস্ত ব্যাপারীরা এসেছে, কল্পনা করা যায় একটা, এরা দাবি করে তৌহিদি জনতার দেশ, এর চেয়ে লজ্জার কি আছে? অজু করতেও 10টা টাকা তাকে দিতে হচ্ছে। আমি জানি, আমি এই সমালোচনা করার পর আমার মুসলমানরাও গালি দিবে, আমি জানি। দেখেন, আমি কিন্তু তাদের, দেখেন, এই যে অনেকেই বলে না, তুমি পরে ইসলামের সমালোচনা করো, মুসলমানের সমালোচনা করো। আপনি সমালোচনার কাজ করেন না। তসলিমা আপা এই ব্যাপারে একটা সুন্দর কথা বলছে, যে কাজ করলে তুমি লজ্জিত হবা, যে কাজ করলে তোমার লোকে খারাপ ভাববে, যে কাজ করলে তোমার সমালোচনা করবে, তুমি সেটা কইরো না, তাহলেই তো কেউ সমালোচনা করতে পারবে না। আমার কথা তাই। আপনি 10 এটা অস্বাভাবিক, অস্বাভাবিক পূর্বাভাস দিচ্ছেন। ফরিদ ভাই আগামীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হবেন। না 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 না, এটা কোয়াইট ইম্পসিবল। আমি কর্মী হিসেবে খুব ভালো, সমালোচক হিসেবে কতটুকু ভালো জানি না, কর্মী হিসেবে আমি খুব ভালো। আমি নেতা হিসেবে কখনোই ভালো না। যদি কোনোদিন দেয়ও কোনো দায়িত্ব, আমি সরাসরি ব্যর্থ আগে বলে দিলাম। আর আমি নিব না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আমি রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবো যে এই কাজটা আমাকে যদি কেউ বলে তুমি এই কাজটা করো, আমি পারি না পারি, আমি হার্ট অ্যান্ড সোল, আমি চেষ্টা করে যাব। নেতৃত্ব আমার পক্ষে সম্ভব না, আগেই বলে রাখি। নেতৃত্ব খুব কঠিন জিনিস, মন্ত্রিত্বের চাইতে নেতৃত্ব কঠিন। সেটা আপনি উপজেলা, একটা ওয়ার্ডের নেতৃত্ব বলেন, একটা ইউনিয়নের নেতৃত্ব বলেন, একটা 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 মানে আপনার একটা একটা পৌরসভার নেতৃত্ব বলেন, বা একটা উপজেলা, এটা খুব কঠিন কাজ। আর দেশের নেতৃত্ব দেওয়া তো, একটা বড় দলের নেতৃত্ব আরো কঠিন কাজ। এটা আমার পক্ষে সম্ভব না। এটা আমি একেবারে 100% ব্যর্থ হবো, কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো দায়িত্ব দিলে যে এই কাজটা করতে হবে, সেটা দলের হোক, দেশের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, প্রতিষ্ঠানের হোক, সেটা আমি পালন করতে পারবো। কিন্তু কোনো দলের নেতৃত্ব আই এম নট ফিট। লিডার হিসেবে আমি টোটালি আনফিট। ধন্যবাদ যিনি কথা বলেছেন। সম্ভব না। আওয়ামী লীগের তো এত বড় দল, বহু দূরের কথা। আমি একটা উপজেলারই সভাপতি, সেক্রেটারি হইতে পারবো না। আমি নেতৃত্ব দেওয়ার গুণ আমার নাই। কর্মী হিসেবে আমি দাবি করতে পারি, কর্মী হিসেবে আমাকে কেউ সেটা যে কোনো দায়িত্ব দিবেন, কর্মী হিসেবে আপনি আমাকে ফেলে দিতে পারবেন না, পারবেনই না।
মানে আপনি আমার সেকেন্ড বানাইতে পারবেন না কর্মী হিসেবে। নেতা হিসেবে আমি 100-র মধ্যে 99 না 100 রোল নাম্বার হবে, এক কোনোদিন যাইতে পারবো না। ধন্যবাদ যিনি করেছেন মন্তব্য। যেটা বলতেছিলাম, একটা মুসলিম তাদের দাবি, তাদের দাবি এটা মুসলিম কান্ট্রি, তাদের দাবি এটা তৌহিদি জনতার দেশ। আমার এই তৌহিদি জনতার দেশে 10টা টাকা যদি অজুর জন্য লাগে একজন গরুর ব্যাপারী বা একজন যিনি ওইখানে গ্রাহক গিয়েছেন নামাজ পড়তে, এর চাইতে লজ্জার আর কি থাকে বলেন? সেইখানেও 10 টাকার ব্যবসা করতে হবে। কল্পনা করতে পারেন? আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে। আমার কাছে বিষয়টা শুধু দৃষ্টিকটু না, এটা মুসলমানের জন্য, ইসলামের জন্য এবং বাংলাদেশের জন্য, এই 3 দিক থেকেই এটা খারাপ হয়েছে এই নিউজটা আমার হিসেবে। অজু করতে 10 টাকা। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা গতকাল ঈদ পালন করেছি, আজকে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ঈদ পালিত হচ্ছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা রুখে দিল বাংলাদেশ। কি অবিশ্বাস হচ্ছে যে এবার পুরো মে মাস জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জি, ঠিকই ধরেছেন। এই ডোনাল্ড ট্রাম্প হলো নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো প্রোডাক্টস একটি খামারে পালিত অ্যালবিনো প্রজাতির একটি বিশেষ গরু। গোলাপি রঙের তার চুলগুলো অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো, যে কারণে এই খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এই মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পই যে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ভাইরাল হয়ে যাবে, সেটা হয়তো এই খামারে যারা ডোনাল্ড ট্রাম্পকে লালন পালন করেছেন তারাও ভাবেনি। শুধুমাত্র যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেই সে ভাইরাল ছিল তা না, সেখান থেকে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমে উঠে এসেছিল বাংলাদেশের এই ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, এএফপি কিংবা ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ সহ অনেক বিদেশি গণমাধ্যমেও এই ডোনাল্ড ট্রাম্পের কথা এসেছিল এবং অনেক ভিডিওতেই এসেছিল যে আর কদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া হবে। আমি এই কেন এটি নিয়ে এপিসোড করছি এবং এটা ঈদের স্পেশাল এপিসোড কেন, এর পেছনের গল্পটা বলবো, যে গল্পটা আসলে কেউ আমরা জানি না। এবং আমি যখন শুনেছিলাম আমি বেশ কিছুক্ষণ একদম চুপচাপ বসেছিলাম, যে একটা সামান্য মহিষ, দেখতে গোলাপি, চুলগুলো মার্কিন প্রেসিডেন্টের মতো করে আঁচড়ানো, এবং স্বভাবে কিন্তু বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুব নম্র স্বভাবের। এবং এই আলবিনো প্রজাতির মহিষগুলা এরা খুবই সফট হার্টেড হয়, ভদ্র নম্র প্রকৃতির হয়, এবং এদের যদি কেউ উত্ত্যক্ত না করে তাহলে এরা চুপচাপ থাকে। অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, তার এই যুদ্ধবাজ স্বভাব, যেটা আমরা নির্বাচনের আগে বুঝতে পারিনি, সেই দিক দিয়ে কম্পেয়ার করলে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুবই ভদ্র প্রকৃতির একজন মহিষ। এবার আপনাদের যে ঘটনাটা বলবো, যেটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি, সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্পকে কেরানীগঞ্জের একজন মিস্টার মনিরুজ্জামান, তিনি প্রায় 12 লাখ টাকার কাছাকাছি এটি কিনে নিয়েছিলেন রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে। এবং এই রাবেয়া অ্যাগ্রো ফার্মের নারায়ণগঞ্জে কিন্তু প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসতেন এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো মিস্টার মনিরুজ্জামান উনি কেরানীগঞ্জে, উনি এই মহিষটিকে কিনে নিয়ে গেছেন এবং তাকে রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে খুবই রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছিল। একেবারে রেড কার্পেট, লাল গালিচা বিছিয়ে, ফুল দিয়ে খুব উৎসব মুখর পরিবেশে তাকে বিদায় দেওয়া হয়েছিল। এবং স্বভাবতই যারা তাকে লালন পালন করছিল, এই 700 কেজির ডোনাল্ড ট্রাম্পকে, তারা কিছুটা বিষণ্ণ ছিল। তারপরেও কুরবানিতে তাকে উৎসর্গ করা হবে এই কারণেই মনিরুজ্জামান সাহেব তাকে কিনে নিয়ে গিয়েছিলেন। এই খবর কিন্তু রাশিয়ার একটি গণমাধ্যমে এসেছিল এবং তারা এটি দিয়ে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারণ কেন তার নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো। মানে চরম একটা খোঁচা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে রাশিয়ার গণমাধ্যম। সেটি আবার
ইরানি এম্বাসি তারা শেয়ার করেছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বলেছেন বেচারা। তারপরেও সেখানেও কিন্তু ইরান থেমে থাকেনি। ইরান থেকে ইরানের যে কালচারাল সেন্টার রয়েছে ঢাকায়, তারা দেখেছে যে এই ডোনাল্ড ট্রাম্পকে তারা কিনে নিলে এবং তারা যদি এটাকে জবাই করতে পারে, কুরবানি করতে পারে, সেটা বিশ্ব মিডিয়ায় আরেকটা খবর হবে এবং তারা এটাকে নিয়ে একটা উল্লাস করবে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছে। এবং সেই লক্ষ্যে তারা এই মনিরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করেন। এই কালচারাল সেন্টারের দুজন দায়িত্বপ্রাপ্ত, একজন মিস্টার আহমেদ, একজন মিস্টার ইয়াসির, তারা যোগাযোগ করেন এবং তারা এই ডোনাল্ড ট্রাম্পকে আবার কিনে কোরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেন। শুধু যদি তারা কোরবানি না দিতে পারলে অন্তত ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে এই ভিডিওটা তারা চান এবং এই ভিডিওটা তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে এক ধরনের উল্লাস করতে চান। এই যে ইরানের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র যদি বলি, এইটি গোয়েন্দা সূত্রে জেনে ফেলে আমাদের ঢাকার মার্কিন দূতাবাস এবং তাতে তাদের ঘুম হারাম হয়ে যায়। কারণ ইরানি উল্লাসের একটি বীভৎস কল্পিত দৃশ্য তারা যখনই ভাবে, তখনই তারা মনে করে যে না, এই ডোনাল্ড ট্রাম্পকে কোরবানির হাত থেকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদকে একটি বিশাল SMS করেন। সেই SMS এ অনুরোধ করা হয়েছে, এটা মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধ মানে তো এখন বাংলাদেশে বোঝেনি, সেটা এক ধরনের আদেশ হয়ে যায়। কারণ এই মার্কিন সরকারের দাস যারা ক্ষমতায় আছে, এই SMS পেয়ে আমাদের ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ছুটে চলে যান এই ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং তিনি প্রথমে নারায়ণগঞ্জে যান এবং তিনি পুলিশকে নির্দেশ দেন এই ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে যার কাছে যেখানেই পাওয়া যায় তাকে যেন থানায় নিয়ে আসা হয়। এবং তখন কেরানীগঞ্জ পুলিশ গিয়ে এই মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন থানায় এবং সেখান থেকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, সামনে পুলিশ, পিছনে পুলিশ এবং ব্যাপক নিরাপত্তার দিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় ঢাকার জাতীয় চিড়িয়াখানায় এবং ডোনাল্ড ট্রাম্পের যে কোরবানির সিদ্ধান্ত হয়েছিল সেটি বন্ধ করা হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কোরবানি দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প এখন জাতীয় চিড়িয়াখানায় থাকবে। আর ডোনাল্ড ট্রাম্পকে সরকার মাত্র 3,30,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প, যার প্রকৃত মূল্য 11 লাখ সামথিং, প্রায় 12 লাখ টাকার কাছাকাছি, সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় চিড়িয়াখানায় সরকারি নির্দেশ মোতাবেক পাঠাতে। আমি ভাবছিলাম এই খবরটা পাওয়ার পরে আমার একদিকে ভালোই লেগেছে যে একটি প্রাণীর জীবন পেল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুর শীর্ষেই তো আমরা ধারণা করি আমেরিকা। সেই আমেরিকা একটি মহিষ, তার নাম ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে কোরবানি করা হবে এবং সেই কোরবানির দৃশ্য দেখিয়ে কেউ একজন উল্লাস করবে, সেটি নিতে পারলো না। এবং তারা তাদের ধমক খেয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে বলেছে কি, আপনারা কি চান না আমাদের সরকার টিকে যাক? মানে এই লেভেলে চলে গেছে যে একটা মহিষ, তাকে নিয়ে সামান্য ট্রল হতে হতে এটা বিশ্ব রাজনীতির এমন একটা জায়গায় পৌঁছে গেছে এবং সেটি আমেরিকার বর্তমান দেউলিয়াত্ব এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের দেউলিয়াত্বকে আমাদের সবার সামনে উন্মোচন করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত প্রতিকূলতার মধ্যেও ঈদ আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।